অফিস থেকে ফেরার সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে আমার সঙ্গে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তো এই ঘটনার পরে আমি ওই সময় আমার উপরে চাপাতি দিয়ে আঘাত করা হয়। আমি বেশ আহত হয়েছি। চাপাতি এবং আরও কিছু ধারালো এবং দেশীয় অস্ত্র তাদের কাছে ছিল। এসব নিয়ে আমার উপরে আক্রমণ করা হয়। আমি তখন কোনো সময় নষ্ট না করে, যেহেতু ঘটনাস্থল থেকে থানা খুবই কাছে, আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে থানায় চলে আসি এবং থানায় আসার পর এখানে ডিউটি অফিসার ছিলেন এসআই জসিম, তার কাছে আমি আমার বক্তব্য বলি যে কি হয়েছে। তখন এখানে আর কি তাদেরকে আমার কাছে সহযোগিতামূলক মনে হয় নাই তাদেরকে। তো আমি যখন এখানে আসি, আমি তাদেরকে প্রথম অ্যাপ্রোচ করি যে আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াদুদ, আমার সঙ্গে বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে একটা ছিনতাই হয়েছে। তো তখন উনি বললেন যে আচ্ছা দেখতেছি, ওয়েট করেন, দেখতেছি। এরপরে পাশ থেকে একজন, উনি সাদা পোশাকে ছিলেন, ডিউটি অফিসারের পাশে বসেছিলেন, উনার হাতে একটা কাগজ এবং কলম দিয়ে উনি কিছু লিখছিলেন। তখন ওই ভদ্রলোক আমাকে বলেন যে আপনার বোতাম লাগান, এবং উনি বেশ উদ্ধতভাবে কথাটা বলেছিলেন। আমি একটু আহত হয়েছি তার কথা শুনে, কারণ আমি ভিকটিম হয়ে এসেছি, চাপাতির আঘাত খেয়ে এসেছি। এই অবস্থায় তার কনসার্ন আমার বোতাম হওয়ার কথা ছিল না, তারপরেও আমি কোনো ঝামেলা চাইনি। আমি বোতামটা লাগিয়ে সরি বলে বোতামটা লাগিয়ে ফেলি। তখন আমার এই বোতামটা লাগানোর কথা ছিল। আমি তখন প্রথম খেয়াল করলাম যে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় আমার বোতামটা খুলে গেছে আর কি। আমি সরি বলে বোতামটা লাগিয়ে নিয়েছি। তখন ওই ভদ্রলোক আমাকে বলেছেন, আমি তার র্যাঙ্ক ট্যাঙ্ক ব্যাপারে কিছু জানি না, উনি যেহেতু সাদা পোশাকে ছিলেন। তখন উনি আমাকে বললেন যে আপনি সবগুলো বোতাম লাগান। তখন আমার শুধু এই টাই বাটনটা খোলা ছিল, যেটা আমি কখনো লাগাই না। আমার মনে হয় যে সাধারণত টাই ব্যবহার না করলে আমরা এটা লাগাই না। তো আমি এটা তখন লাগাইনি। আমি তখন তাকে পুনরায় অনুরোধ করেছি, বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি যে আপনার দয়া করে আমার অভিযোগটা একটু নেন আপনারা প্লিজ। তখন তারা বলে যে আমাদের কাছে অভিযোগ লেখার লোক নাই। আমি বললাম যে আমি অভিযোগ লিখে দিব, নিজেই লিখে দিব, আমাকে একটা কাগজ দেন। তখন তারা প্রায় 2-3 মিনিট পরে আমাকে একটা কাগজ দেয়। তাদের হাতের কাজ শেষ করার পর একটা সাদা কাগজ দেয়। সাদা কাগজ দেওয়ার পর আমি তাকে একটা কলম দিতে অনুরোধ করি, বলি আমাকে কি একটা কলম দেওয়া যাবে। তখন তারা বলে যে আমাদের কাছে এক্সট্রা কলম নাই। ফাইন, আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন, আমার স্ত্রী তার ব্যাগ খুঁজে আমাকে একটা কলম বের করে দেন। আমি সেই কলম দিয়ে অভিযোগ লিখে ডিউটি অফিসারকে দেই। ডিউটি অফিসার আমাকে কোনো অভিযোগের কপি দেন না, তিনি আমাকে একটা ফোন নাম্বার দেন, বলেন যে ইনি এএসআই আনারুল, ওনার সঙ্গে যোগাযোগ করেন। উনি এই মুহূর্তে নবোদয় হাউজিংয়ে আছেন এবং ব্যস্ত আছেন, তবে আপনি তার সাথে যোগাযোগ করেন, সে ফ্রি হলে আপনাকে সাহায্য করতে পারবে। আমি তখন ডিউটি অফিসারকে অনুরোধ করি যে আচ্ছা, আমার মনে হয় যে ওখানে এখনও গেলে ওদেরকে পাওয়া যেতে পারে, ছিনতাইকারীদের, সন্ত্রাসীদেরকে পাওয়া যেতে পারে। এমন কাউকে কি আমার সঙ্গে দেয়া যায় যে এখন আমার সঙ্গে যেতে পারবে? তখন ডিউটি অফিসার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে আমাকে বলেন যে উনি ছাড়া ওই এলাকায় আর কেউ যেতে পারবে না, এটা ওনার এলাকা। তো আমার কাছে ব্যাপারটা, এই বক্তব্যটা একটু অপেশাদার মনে হয়েছে, তবে আমি কোনো ঝামেলায় যাইনি। আমি তাকে পুনরায় অনুরোধ করেছি যে এটা হলে খুব ভালো হয়, আমার মনে হয় ওরা ওখানে এখনও আছে। তখন ডিউটি অফিসার বলেন যে এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না, ওরা ওইখানে থাকবে। আপনার কি কমন সেন্স আছে? তাইলে আপনি বুঝতেন যে ছিনতাইকারীরা আপনার জন্য এখানে ওয়েট করবে না। আমি তার সঙ্গে কথা বাড়াই না। আমি তখন অফিসার ইনচার্জের রুমে যাই। অফিসার ইনচার্জ ছিলেন, তার নাম সম্ভবত ইফতেখার হাসান, উনিও সাদা পোশাকে ছিলেন। আমি তাকে চেয়ারে বসা দেখে আর কি তাকে অফিসার ইনচার্জ হিসেবে শনাক্ত করি। তো আমি তাকে বললাম যে স্যার সম্বোধন করেছি এবং তাকে বলেছি যে আমাকে ডিউটি অফিসার বলেছেন, ডিউটি অফিসারের সঙ্গে এই ব্যাপার হয়েছে। আমি প্রথমে তাকে আমার ছিনতাইয়ের কথাটা বলেছি, যে আমার সঙ্গে একটা ছিনতাই হয়েছে মোহাম্মদপুর বেড়িবাঁধে। তখন আমাকে বলেছেন যে আপনার কি ছিনতাই হয়েছে। আমি বললাম আমার একটা মোবাইল ছিনতাই হয়েছে, এই মডেল, এবং মানিব্যাগ ছিনতাই হয়েছে, তাতে এই পরিমাণ টাকা ছিল, কাগজপত্র ছিল, প্রেসের আইডি কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল, ভিজিটিং কার্ড ছিল, এইসব ছিল। তখন অফিসার ইনচার্জ আমাকে বলেন যে আমি একজন ওসি হয়ে আমি এই কম দামি ফোন ব্যবহার করি। তিনি এইভাবে তার ফোনটা আমার সামনে দেখান এবং বলেন আমি কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি একটা দামি ফোন নিয়ে ঘুরে বেড়ান তাহলে তো ছিনতাই হবেই। তো আমার কাছে অফিসার ইনচার্জের এই বক্তব্যকেও অপেশাদার মনে হয়েছে, কিন্তু আমি তার সঙ্গে কোনো তর্ক করিনি, বিতর্ক করিনি। আমি আসলে কোনো ধরনের ঝামেলা ছাড়া
আমার যে কাঙ্ক্ষিত সেবা সেটা নিতে চাচ্ছিলাম, যে কারণে আমি কোনো প্রতিবাদ করিনি, কিছুই বলিনি। আমি তাকে বলেছি যে আমি তাকে আমার সমস্যাটা বলেছি যে ওই যাকে অ্যাসাইন করা হয়েছে ওই অফিসার তো ব্যস্ত আছেন, তাহলে এমন কাউকে কি দেওয়া যায় যিনি আমার সঙ্গে এখন ওখানে একটু যেতে পারবেন। তখন উনি ওই এএসআই আনারুল সাহেবের সঙ্গে কথা বলেন এবং এএসআই আনারুল সাহেবের সঙ্গে কথা বলে আমাকে বলেন যে আপনি আল্লাহকড়ি মার্কেটের সামনে যান, আপনি ওনার জন্য একটু অপেক্ষা করুন, ওনাকে ফোন দেন, উনি আসলে ওনাকে নিয়ে আপনি ঘটনাস্থলে যেতে পারবেন। তখন আমি তাই করি, ওনার কথা মতো আমি আল্লাহকড়ি মার্কেটে যাই। ওখান থেকে 2-3টা পয়েন্ট চেঞ্জ করে 2-3টা পয়েন্ট ওনার সঙ্গে আলাদা আলাদা যোগাযোগ করার পরে ওনাকে আমি পাই। কাছেই একটা লোকেশনে আমি এএসআই আনারুল সাহেবকে পাই। পরে ওনাকে আমি গিয়ে আবার ঘটনাটা বলি যে আমার সঙ্গে একটা ছিনতাই হয়েছে, আমার ধারণা এখনও ওই সন্ত্রাসীরা ওখানেই আছে, আপনি কি আমার সঙ্গে একটু ওখানে যাবেন কিনা। তখন তার সঙ্গে থাকা 2জন ইউনিফর্ম পুলিশ সদস্য ছিলেন আর 2জন সাদা পোশাকের লোক ছিলেন। তাদের পরিচয়ের ব্যাপারে আমি জানি না, তারা আদৌ পুলিশ সদস্য কিনা সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তো তাদের মধ্যে একজন ওই এএসআই সাহেবকে বলেন যে চলেন স্যার আমরা ঘটনাস্থলে যাই। আমি তখন, আমার স্ত্রী ছিলেন আমার সঙ্গে, আমরা পুলিশের ওই গাড়িটাতে করে পিছনে বসি এবং এএসআই আনারুল সাহেব ড্রাইভারের পাশের সিটে বসে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনাস্থল থেকে 150 গজ দূরে আমরা সেখানে গিয়ে গাড়িটি ব্রেক করা হয়। গাড়ি থেকে এটা তো খুবই স্বাভাবিক যে একটু দূরে নামা হতে পারে। নামার পরে এসআই সাহেব গাড়ি থেকে নেমে, যেহেতু উনি সামনে বসেছিলেন এবং আমরা পিছনে, উনি রাস্তাটা পার হয়ে যান। কিন্তু আমি ওনাকে যেদিকে যেদিকে আমার ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে এটা আলাদা ডিরেকশনে। তখন উনি রাস্তা পার হয়ে যাওয়ার পরে মিনিট 2-এর মধ্যে উনি ফিরে আসেন। আমি তখন ওনার জন্য অপেক্ষা করছি, ওনার সঙ্গী পুলিশ এবং সাদা পোশাকের লোকজনও আমার সঙ্গে অপেক্ষা করছিল। তো এ সময়ে উনি ফিরে এসে আমাকে বলেন যে কয়েকজন গাঁজা খাইতেছিল, পিটায় আসলাম। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করি না এবং তাকে বলি যে চলেন তাহলে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল আমাদের থেকে 150 গজ দূরে ছিল। আমরা আরও 100 গজ সামনে যাওয়ার পরে ঘটনাস্থলে আমি দেখতে পাই যে লোকগুলো, যাদেরকে আমি ক্যাপ এবং সাদা রঙের জামা এবং নীল রঙের জামা দেখে শনাক্ত করতে পারি। আমার সঙ্গে যেহেতু ওরা আমাকে হামলা করেছে, আমার সঙ্গে ওদের অন্তত 1 মিনিটের কন্ট্যাক্ট ছিল। সো আমি ওদেরকে সহজেই শনাক্ত করতে পারি। আমি এসআই আনারুল সাহেবকে দেখিয়ে দিই যে এই লোকগুলো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা। তারা আমাদের থেকে 50 গজের মতো দূরে, মোট একটু অন্ধকার। ওরা একটা ভ্যানের উপর বসেছিল আমাদের দিকে, কেউ পিছন ঘুরে, কেউ পাশাপাশি ঘুরে আর কি। তো ওরা আমাদেরকে প্রথম নজরে দেখতে পায়নি, কিন্তু ইউনিফর্ম অফিসাররা ছিলেন, ওরা আমাদেরকে সহজেই দেখে ফেলে এবং আনারুল সাহেব সহ তার সঙ্গীরা ওখানেই ছিলেন। তো আমি তাদেরকে আবার বলি যে এই লোকগুলো। এই সময় আনারুল সাহেব তখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন এবং ওই লোকগুলো যারা সন্ত্রাসী তারা আমাদেরকে দেখে ফেলে এবং ওরা আস্তে করে ভ্যান থেকে নেমে সরে যেতে থাকে। তখন আমি আনারুল সাহেবকে আবার তাড়া দিই যে ওরা তো চলে যাচ্ছে। আনারুল সাহেব কিছু বলেন না, তিনি তখন ওখানে দাঁড়ায় আছে। ওরা ভ্যান থেকে নেমে আস্তে নেমে এরপরে ওরা দৌড়ে পালায় যায়। আনারুল সাহেব তখনও কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন তার সঙ্গী সহ। আমি তখন আনারুল সাহেবকে বললাম ওরা তো চলে যাচ্ছে, এটা বলে আমিও ওদের পেছনে ধাওয়া করি। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন, তিনিও আমার সঙ্গে ধাওয়া করেন এবং আমরা বেশিক্ষণ ওদের ধাওয়া করি না আসলে। 100-200 ফিট পর্যন্ত আমরা পিছনে দৌড়াই, এরপরে ফিরে আসি। যেহেতু পুলিশ তখনও ওখানে দাঁড়িয়েছিল, আমাদের সঙ্গে পুলিশ যায়নি, তারা ওখানে সম্ভবত আনারুল সাহেব তখন এইভাবে দাঁড়িয়েছিলেন। আমি যখন ওখান থেকে ঘুরে আসি তখন আনারুল সাহেব ঢাল থেকে নিচে নামেন। ওটা তো রাস্তার নিচের দিকে ছিল। তখন আনারুল সাহেব ঢাল থেকে নিচে নামেন এবং বলেন যে আমাদের সঙ্গে আবার ঢালের উপরে ওঠেন। আমরা 2জন আনারুল সাহেবকে নিয়ে আবার উপরে উঠি। আনারুল সাহেবকে তখন আমি বলি যে আমি তো আপনার কোনো তৎপরতা দেখলাম না, জাস্ট আমি আমার এই ক্ষোভটা তার প্রতি প্রকাশ করলাম। আমি এটা প্রকাশ্যেই বলেছি তাকে, এটা আমি বলেছি প্রকাশ্যেই যে